বাঙালি মানে দুর্গাপুজো, বাঙালি মানে শাড়ি, বাঙালি মানেই প্রেমের টানে শহর জুড়ে পাড়ি। শরতের মেঘ আর কাশফুল সাথে করে মা এসেছেন মর্তে। প্যান্ডেলে প্যান্ডেলে ঢাকে কাঠি পড়েছে গতকাল। অতীতের কষ্ট ভুলে আপামোর বাঙালি মেতে উঠেছে মাতৃ আরাধনায়। বোধন, পুষ্পাঞ্জলি, প্যান্ডেল হপিং সব কিছু নিয়ে শহর কলকাতা সেজে উঠেছে নিজের সাজে। আর বাঙালির পুজোয় প্রেম থাকবে না তা কি হয়? প্রথম আলাপ থেকে বিয়ে, একসাথে ঠাকুর দেখা থেকে সিঁদুর খেলা, সবটা জুড়েই প্রেমের অবাধ বিচরণ। তাই আপনার জন্য কাহিনীওয়ালার এ সপ্তাহের নিবেদন ভিন্ন স্বাদের পুজো প্রেমের গল্প। শুরু হচ্ছে অন্তরা রাহা ভট্টাচার্যের লেখা নানা রঙের কলকাতা। সোনালি আর তমজিতের বিয়ের পর এই প্রথম দুর্গাপুজো। সোনালি বরাবরই মফস্বলে মানুষ, সেখানেই স্কুল কলেজে পড়াশোনা। কলকাতার পুজো দেখার সৌভাগ্য ওর এই প্রথম। তমজিৎ সেভাবে একেবারেই সময় দিতে পারে না সোনালিকে, হয়তোবা দিতে চায় না। কিছুটা বাড়ির চাপে পড়েই বিয়ে করতে বাধ্য হয়েছিল তমজিৎ। তবে স্বামী স্ত্রী হিসেবে ওদের মধ্যে কোনো সমস্যা নেই। স্বামীর প্রতিটা দায়িত্ব ও কর্তব্য ঠিক মতোই পালন করে সে। সোনালির প্রতি যত্নশীল খুব। ওর শরীর অসুস্থ হলে চারিদিক একা হাতে সামলায় সে। সোনালিকে কোনোদিন কোনো কষ্ট পেতে দেয় না। এমনকি ওর খুঁটিনাটি প্রয়োজনীয়তার সমস্ত খেয়াল রাখে সে। মিষ্টির প্রতি সোনালির যে অসম্ভব প্রেম, বিশেষ করে কাজু বরফি আর রসমালাই, সেটা প্রথম দিন থেকেই বুঝতে পেরেছিল তমজিৎ। তাই প্রায়ই অফিস থেকে ফেরার পথে মাঝে মাঝেই সিটি কলেজের পাশের বিখ্যাত মিষ্টির দোকান মৌচাক থেকে সোনালির প্রিয় মিষ্টি নিয়ে ফেরে সে। সোনালির কোনো চাওয়া পাওয়া অসম্পূর্ণ রাখে না। বাইরে থেকে সম্পর্কটা ভীষণভাবে সাজানো গোজানো দেখতে লাগলেও ভিতরে শূন্যতাটা অনেক বেশি। এই 6 মাসে খুব ভালো করে সোনালি বুঝতে পেরেছে যে তমজিৎ ওকে পছন্দ করে, কিন্তু ভালোবাসার ঝুলিটা এখনো ভর্তি হয়নি। রাতে দুজন পাশাপাশি থাকে, কিন্তু সম্পর্কের বাঁধনটা ভীষণ আলগা। আজ অবধি সোনালির প্রতি কোনো অধিকার বোধ দেখায়নি সে। ভালোবাসার ছোঁয়া আজও পায়নি সোনালি। কতবার চেষ্টা করেছে তমজিৎকে কাছে টানতে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে। আজ অবধি কখনো সোনালির দিকে সেভাবে চোখ তুলেই তাকায়নি। এমনকি কোন শাড়ি, কোন গয়না, কোন রঙে সোনালিকে ভালো লাগে সেটাও তমজিৎ জানে না। প্রেম ভালোবাসা বলতে তমজিতের মনে একটাই নাম ভেসে আসে বারবার, জয়শ্রী। ওর জীবনের সবটুকু ঘিরে 5 বছর ছিল এই জয়শ্রী। এত তাড়াতাড়ি কি করে ভুলে যাবে সবকিছু? সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া অবধি ওতপ্রোতভাবে জড়িয়েছিল সে। সোনালি চুপচাপ শান্ত, আর জয়শ্রী ছিল উদ্দাম চঞ্চল। চোখ থেকে এখনো কাটেইনি সেই ভালোবাসার রেশ। বৃষ্টি নামলেই আকাশের নিচে দাঁড়িয়ে জয়শ্রীর ভিজতে থাকা ফুচকার গাড়ি দেখলেই নানা বায়নার স্মৃতিগুলো আজও তাজা তমজিতের মনে। ট্যাক্সিতে বা গাড়িতে যেতে একদম পছন্দ করতো না জয়শ্রী। ও ভালোবাসত হাঁটতে অথবা রিকশায় চড়ে শহরটাকে 2 চোখ ভরে দেখতে। কলেজ স্কোয়ার থেকে বউবাজার অবধি কতবার যে দুজনে হেঁটেছে তার হিসেব নেই। বইপাড়া আর সাজানোর ট্রামলাইনকে দেখতে ওর বরাবরই খুব ভালো লাগতো। নতুন নতুন বইয়ের গন্ধ মাতিয়ে তুলত ওকে। কখনো কখনো নতুন বই হাতে তুলে চোখ বন্ধ করে বইয়ের গন্ধর সাথে ভেসে যেত নিজেও। ছবি তুলতে ভালোবাসত তমজিৎ। তবে শুধু কলকাতা, হাওড়া ব্রিজ বা বাইপাস নয়, সেই ক্যামেরায় বন্দী হতো জয়শ্রীর পাগলামগুলো। জয়শ্রীর উপর কোনোদিন কোনো কথাই বলতে পারেনি সে, বরং তমজিতের উপর একাধিপত্য বিস্তার করেছিল জয়শ্রী। জয়শ্রীর বকুনিতে
একেবারে দমে যেত ও। কথাগুলো মনে পড়লে আজও আড়ালে হেসে ফেলে। জয়শ্রীর বলা কথাগুলো এখনো কানে বাজতে থাকে। একবার প্রচণ্ড বৃষ্টিতে ভিজতে ভিজতে জয়শ্রী বলেছিল, এনজয় করতে শেখ ডিয়ার, একটাই তো জীবন, এত ভয় কিসের? আমি ওসব ভয় ছয় পাই না, বেঁধে রাখতে পারবো না কোনো দিন নিজেকে। তমজিৎ ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে বলেছিল, আহা কি মুশকিল, এনজয় কর না তুই, কে বারণ করেছে তোকে? কিন্তু তাই বলে এইভাবে ভিজবি, শরীর খারাপ হবে তো। খুব আস্তে আস্তে জয়শ্রী তমজিতের কাছে এসে চোখে চোখ রেখে অভিমানে সুরে বলেছিল, হোক না শরীর খারাপ, তাতে তোর কি? আমি তোর কে? উত্তর দিতে পারেনি সেদিন তমজিৎ। সত্যি যে ওর কাছে জয়শ্রী ঠিক কি সেটা বুঝতেও অনেকটা সময় নিয়ে ফেলেছিল বেচারা। একদিন কলেজ শেষ করে কলেজ স্ট্রিটে এসে বন্ধুদের সাথে বসন্ত কেবিনে বসে গল্প করতে করতে সুযোগ বুঝে জয়শ্রীর কানের কাছে মুখ এনে খুব আস্তে করে বলেছিল, এই বিয়ে করবি আমায়? তোকে খুব ভালোবাসি রে, সারা জীবন তোর এই পাগলামোগুলো এইভাবে উপভোগ করতে চাই। চঞ্চল মেয়েটার মুখটাও সেদিন লজ্জায় লাল হয়ে উঠেছিল। বসন্ত কেবিন থেকে বাড়ি ফিরে এসে কিছুক্ষণ পর ফোনে মেসেজ করে তমজিতের প্রশ্নের উত্তরে হ্যাঁ বলেছিল। বন্ধুত্ব থেকে প্রেমের গল্পটা শুরু হয়, তবে শেষ হয়নি। দুজনের মতের মিল হয়নি কোনো দিন। তবে বন্ধুত্বের সময় এই অমিল নিয়ে কোনো সমস্যা দেখা না দিলেও ভালোবাসার জীবন অনেকটাই জটিল হয়ে ওঠে। জয়শ্রী কোনোদিন যে ওর জেদগুলোকে পাল্টাবে না সেটা তমজিৎ জানত, তাই জোর করেনি, কিন্তু মানিয়ে নিতে বলেছিল কিছুটা। পরিবারের 5টা মানুষের মত কখনো সমান হয় না। তমজিতের মাও আধুনিকা নন, কিছুটা সেকেলে। তবে জয়শ্রীকে নিয়ে কোনো সমস্যা ছিল না তার। শুধুমাত্র জয়শ্রীকে কিছু পোশাক আর ব্যবহারের দিক দিয়ে কিছুটা মানিয়ে নিতে বলেছিলেন তমজিতের মা। কিন্তু জয়শ্রী নিজের জেদ থেকে এক পাও নড়বে না। ওর স্বাধীনতায় কেউ কোনো বাধা দেবে সেটাও মেনে নিতে পারে না। যদিও একতরফা তমজিৎ মানিয়ে নিতে থাকে জয়শ্রীকে জয়শ্রীর মতো করেই, কিন্তু দিনে দিনে বাড়তে থাকে জয়শ্রীর উদ্দামতা। ওর জেদগুলো যেন আস্তে আস্তে অহংকারে পরিণত হচ্ছিল। সেদিনের মেয়েটা হঠাৎ কেমন তমজিতের অচেনা হয়ে ওঠে। তারপর খুব তাড়াতাড়ি একটা চাকরিও জোগাড় করেছিল সে, কিন্তু জয়শ্রীকে খবরটা দেবার কিছুদিন পর পরই জয়শ্রী বলে, দেখ, বিয়ে মানে সারা জীবনের ব্যাপার, আর আমি তোর সাথে সারা জীবন এত অমিল নিয়ে থাকতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। তোদের পরিবারে আমি মানাতে পারবো না। সেদিন একবারের জন্য জয়শ্রীকে বাধা দেয়নি তমজিৎ। প্রতিবারের মতো সবটা মেনে নিয়েছিল। একসাথে সংসার করার স্বপ্নটা পূর্ণ হয়নি। অবশ্য তমজিতের হেরে যাওয়া জীবনটায় শুধু জয়শ্রী হারিয়ে যায়নি, হারিয়ে গেছে আরও একজন, অনুভব। জয়শ্রীর থেকে অনেক অনেক আগে তমজিতের জীবনে এসেছিল সে, সেই ছোট্টবেলার বন্ধু দুজন। কিছু দূরত্বে বাড়ি। অনেক ছোটবেলায় অনুভবের বাবা মারা যায়। তার বিধবা মা একা হাতে মানুষ করে তাকে। একই স্কুল কলেজ দুজনের বন্ধুত্বকে শক্ত করে বেঁধে রেখেছিল। টিফিনের টাকা জমিয়ে কতবার দুজন দুজনকে কত উপহার দিয়েছে। কিন্তু জয়শ্রীর উপস্থিতি তমজিৎকে সরিয়ে আনে অনুভবের বন্ধুত্বের অটুট বাঁধন থেকে। জয়শ্রীর বাইরেও যে একটা জগৎ আছে সেটা ভুলে গিয়েছিল। তবু অনুভবের সাথে সম্পর্কটা অন্তত টিকে ছিল। বন্ধুত্বের গিঁটটা আলগা হলেও খুলে যায়নি। কিন্তু সেদিন যেন বদলে গেল সব কিছু। যেদিন ক্যাফেটেরিয়ায় বসে সম্পর্ক শেষ করে দেওয়ার কথা বলেছিল জয়শ্রী, সেদিন জয়শ্রী চলে যাবার পর অনেকক্ষণ একা একা বসেছিল তমজিৎ। বাইরে চলছে তখন মুষলধারে বৃষ্টি। অনবরত অনুভবের ফোন আসছিল, কিন্তু তমজিৎ
একবারও ফোনটা রিসিভ না করে কেটে দেয়। শেষবার ফোনটা রিসিভ করলেও কোনো কথা শোনার আগেই বেশ রুক্ষ স্বরে বলেছিল, দেখছিস তো কেটে দিচ্ছি ফোনটা আমি, তার মানে আমি ব্যস্ত আছি। প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, আমি পরে কথা বলবো তোর সাথে। তারপর আর ফোন করেনি অনুভব। তমজিতও একবার ঘুরিয়ে ফোন করেনি। প্রায় আরও ঘন্টাখানেক পর বাড়ি ফেরার পথে দেখতে পায় মোড়ের সামনে ভিড়। পরিচিত কয়েকজনকে জিজ্ঞেস করে, ইস, দেখো তো কি কাণ্ড, কি থেকে কি হয়ে গেল। আরে ছি ছি ছি। সেই না কথা, কি থেকে কি হয়ে গেল বলো তো? কত ভালো মানুষ ছিলেন। কি হয়েছে দাদা, এখানে এত ভিড় কিসের? আর বলো না বাবা, সিঁড়ি থেকে সকালবেলা পড়ে যান অনুভবের মা। অ্যাম্বুলেন্স আসতেও তো কত দেরি করলো। এই বৃষ্টি বাদলের দিন হাসপাতালে পৌঁছতেই উনি শেষ। পায়ের তলা থেকে মাটি সরে যায় তমজিতের। ভেবে পায় না ও কি করবে। পরিচিতদের কাছ থেকে জানতে পারে অনুভবের মাকে এখনো ছুটি দেওয়া হয়নি, প্রক্রিয়া চলছে, এখনো ওরা হাসপাতালে রয়েছে। তমজিৎ চলে যায় সেখানে, গিয়ে দেখতে পায় অনুভবের মায়ের নিথর দেহ গাড়িতে তোলা হচ্ছে। পাশে চুপচাপ দাঁড়িয়ে অনুভব, ওর চোখ দুটো স্থির, জল নেই এক ফোঁটাও। তমজিৎ আর এগোতে পারে না। চরম আত্মগ্লানিতে ওর পা চলে না। নিজের হয়ে কোনো সাফাই দিতেও ইচ্ছে করছিল না ওর। শ্মশানে অনুভব মুখাগ্নি করার পর তমজিৎ আর থাকতে পারে না। ছুটে গিয়ে কাঁদতে থাকে অনুভবকে ধরে, কিন্তু তখনও অনুভবের চোখে জল নেই। খুব আস্তে করে শুধু বলেছিল, অ্যাম্বুলেন্স আসছিল না জানিস, তাই ফোন করেছিলাম তোকে। ভেবে পাচ্ছিলাম না কাকে ডাকবো। চারদিক ভেসে যাচ্ছিল রক্তে, বাইরে বৃষ্টি, তুই ছাড়া আর কেই বা ছিল আমার। বাধ্য হয়ে ফোন করেছিলাম তোকে, বুঝতে পারিনি তুই ব্যস্ত। আর কোনোদিন উত্ত্যক্ত করব না তোকে, দেখিস। প্রচণ্ড রাগ আর ঘেন্না হয়েছিল সেদিন তমজিতের নিজের ওপর। লজ্জায় অন্তত 5-6 দিন অনুভবের মুখোমুখি দাঁড়াতে পারেনি সে। নিজেকে ক্ষমা করতে পারছিল না কিছুতেই। বন্ধুর চরম বিপদের দিনে এসে থাকতে পারেনি বন্ধুর পাশে, এই কথাটা মেনে নিতে পারছিল না কিছুতেই। শ্রাদ্ধ শান্তি মিটে যাওয়ার কয়েকদিন পর একটা কাজ জোগাড় করে হঠাৎ বারাসাত চলে যায় অনুভব। কোনো যোগাযোগ রাখেনি তমজিতের সাথে। তমজিৎ অবশ্য কয়েকবার চেষ্টা করেছিল যোগাযোগ করতে, তবে ইচ্ছাকৃত যারা দূরে চলে যায় তাদেরকে খুঁজে পাওয়া অসম্ভব। সোনালীকে সবটাই খুলে বলেছিল তমজিৎ, জয়শ্রীর কথা, অনুভবের কথা, কোনোটাই সোনালীর অজানা ছিল না। তাই হয়তো নিজের কাছে আসতে কখনো তমজিৎকে জোর করেনি, নিজের মতো করে মানিয়ে নিয়েছিল সম্পর্কটা। অষ্টমীর সকালে কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে একাই বেরোয় তমজিৎ। সেন্ট্রাল এভিনিউয়ের মোহাম্মদ আলী পার্কের পুজো মণ্ডপ জয়শ্রী আর তমজিতের দুজনের বাড়ির কাছাকাছি, তাই বরাবর সকালটা দুজনে পুজোর সময় ওখানে গিয়েই বসে কাটাতো। ওই রাস্তা দিয়ে ফেরার সময় দুর্গা মায়ের মূর্তিটা আরেকবার দর্শন করতে ইচ্ছে করে তমজিতের। ভেতরে ঢুকে মাকে দর্শন করে বেরোনোর সময় দীর্ঘদিনের চেনা গলার স্বরে থমকে যায় তমজিতের পা দুটো। কি রে, না দেখার ভান করে চলে যাচ্ছিস? গলার স্বর শুনে বুঝে নিতে অসুবিধা হয় না, এটা জয়শ্রী। কৌতূহলী দৃষ্টিতে পিছন ফিরে তাকিয়ে দেখে ভুল হয়নি তার, সত্যিই জয়শ্রী। হালকা রঙের একটা শিফনের শাড়ি, খোলা চুল, শুধু নতুন জিনিস একটাই, সিঁথিতে লাল সিঁদুর। নিজেকে একটু সামলে নিয়ে তমজিৎ বলে, না রে, সত্যিই দেখতে পাইনি তোকে,
কত বদলে গেছিস তুই। যে মেয়ে জিন্স ছাড়া কিছু পরতো না, সে আজ শাড়ি পরেছে। বুঝতেই পারিনি দূর থেকে এটা তুই। একটু লজ্জা পেয়ে জয়শ্রী বলে, কি করব বল, রনিতের আবার শাড়ি খুব পছন্দ। তমজিৎ মনে মনে ভাবে, কবে থেকে আবার অন্যের পছন্দের পোশাক পরা শুরু করলি তুই? শাড়ি তো আমারও পছন্দ ছিল, কিন্তু কই, তখন তো পরিসনি একদিনও। বরং বলেছিলিস কারোর কথায় নিজের পছন্দগুলো বদলাবো না। বরের উপর বুঝি সেই জোরটা নেই। তবু ভদ্রতার খাতিরে কথাগুলো ঢোক গিলে নিয়ে মুখে বলল, ভালোই লাগছে তোকে শাড়িতে। আর কি করছিস এখন? হাজবেন্ড কোথায়? আমি কিছু করছি না রে, আমার কাজ করা ওর পছন্দ নয়। রনিত যা পায় তা যথেষ্ট, তাই আমায় আর কাজ করতে হয় না। ও একটু সামনে গেল, চলে আসবে এক্ষুনি। এবার আর চুপ থাকতে পারল না তমজিৎ, বলেই ফেলল, দেখ, তোর সাথে আমার যাই হোক না কেন, তোকে সবসময় ভালো লাগতো আমার, তুই সেটা জানিস। কারণ তুই ছিলি নিজের মতো, অন্য কারোর জন্য নিজেকে বেঁধে রাখিসনি কোনোদিন। আর সেই তুই কিনা শুধু হাজব্যান্ডের কথায় চাকরিটা ছেড়ে দিলি। চাকরি মানে শুধু রোজগার নয়, নিজের একটা পরিচয় তৈরি করা, এটা তো একদিন তুই বলেছিলি। যদি পরিস্থিতির চাপে পড়ে তোকে ছাড়তে হতো আমি কিছু বলতাম না, কিন্তু শুধুমাত্র বর ভালো চাকরি করে বলে তুই চাকরিটা ছেড়ে দিলি তার কথায়। এটা ঠিক মানতে পারলাম না রে। প্রশ্নের উত্তরে জয়শ্রী শুধু হাসল। তমজিৎ আবার বলল, আজকে একটা সত্যি কথা বলবি শ্রী? সত্যি কি আমার সাথে মানিয়ে নিতে তোর খুব অসুবিধা হচ্ছিল? সেই জন্যে কি সম্পর্কটা শেষ করে দিলি, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? সব সময় সব কিছু তুই সেন্টিমেন্ট দিয়ে বিচার করিস, আমি করি না। কি ছিল তখন তোর বলতো? কয়েকদিন হয়েছিল চাকরিটা জোগাড় করেছিলিস, তাও সামান্য কিছু মাইনের। কতদিন অপেক্ষা করতাম, আর আমি এরকম কষ্ট করে যাপন করা জীবন মেনে নিতে পারতাম না রে। আমি ভালোবাসতাম তোকে, কিন্তু যেখানে সারা জীবন একসাথে থাকার কথা, সেখানে কি করে আমি মানিয়ে নিতাম বুঝতে পারিনি। নিজেকে তৈরি করতে পারিনি সেভাবে। কিছু করার ছিল না আমার জিত। আজ ভালো আছিস তো? আজ অনেক মানিয়ে নিতে হলেও কষ্ট করে থাকতে হয় না নিশ্চয়ই? ভালো থাকিস রে। আজকে আবার বাইরে নেমেছে বৃষ্টি। প্যান্ডেলের সামনে একটা বড় গাড়ি এসে থামে। কাঁচটা নামিয়ে রনিত জোরে বলে, তাড়াতাড়ি উঠে এসো জয়শ্রী, বেশি জোরে বৃষ্টি এলে ভিজে যাবে তো। আসি রে, আবার পরে কখনো দেখা হবে। কথাটা বলে জয়শ্রী শাড়ির আঁচলটা মাথায় দিয়ে বৃষ্টি থেকে বাঁচতে গাড়িতে উঠতে উঠতে বলল, ইস, দেখো না, পুরো ভিজে গেলাম। বৃষ্টি আসার আর সময় পেল না। অবাক চোখে তাকিয়ে থাকে তমজিৎ। ভাবে, এই কি সেই জয়শ্রী যে একদিন মন খুলে বৃষ্টিতে ভিজত, যার জীবনে মানিয়ে নেওয়া বলে কোনো শব্দই ছিল না? কি করে আজ এতটা বদলি গেলি জয়শ্রী? কি করে পারলি টাকার সুখের জন্য ছোট ছোট চাওয়া পাওয়াকে বলি দিতে? তমজিদের মন থেকে ভালোবাসার অনুভূতিগুলো যেন এক ধাক্কায় নেমে যায়। এতদিনও ভাবত জয়শ্রী হয়তো স্বাধীন চেতা, তাই মানিয়ে নিতে পারেনি, কিন্তু আজ জেনেছে নতুন সত্যি। বৃষ্টির মধ্যেই বাড়ির উদ্দেশ্যে পা বাড়ায় তমজিৎ। মনটা সত্যিই অনেক হালকা লাগছে ওর। জয়শ্রীর গাড়ির কাঁচ ভিজে যায় বৃষ্টির জলে। বড় গাড়ি, মানিয়ে নেওয়া হাজবেন্ডের পাশে বসে একবারের জন্য জয়শ্রীর মনে দাগ কাটে পুরানো স্মৃতি। ভাবে, সত্যিই কি ভুল করলাম আমি? আজ তমজিতের সাথে থাকলে জীবনটা কি অন্যরকম হতো? তারপর আবার সব ভুলে গিয়ে নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো বলে, না,
কষ্ট করে সাজানো ভালোবাসার ঘরের থেকে মানিয়ে নেওয়া বিলাসিতার ঘর অনেক ভালো। পাড়ায় ঢুকে নিজেদের ঠাকুর মণ্ডপের সামনে এসে আরও একবার চমকে যায় তমজিৎ। সোনালি মণ্ডপের ছোট ছোট বাচ্চা আর ওর সমবয়সী কতজনের সাথে খেলায় মত্ত। হাসির আওয়াজ ছড়িয়ে পড়েছে চারিদিকে। বৃষ্টিতে ভিজছে সবাই মিলে। সোনালির পরনে লাল শাড়ি, কপালে লাল টিপ। এই শান্ত মেয়েটাও যে ভিতর থেকে এত চঞ্চল তমজিৎ জানতেই পারেনি। তমজিৎ মনে মনে ভাবল, এত কাছ থেকে তো কখনো দেখাই হয়নি তোমায়। সামনে ছিলে সারাক্ষণ, একবার শুধু যদি চোখ মেলে তাকাতাম। যে চলে গেছে তার জন্য মনে ভালো লাগা ভালোবাসা ছিল এক রাশ, আর যে কাছে ছিল তার জন্য অনুভূতিগুলো ছিল শূন্য। যে আমায় মেনে নেয়নি তার সাথে মানিয়ে নিতে চেয়েছি বারবার, আর যে আমায় মানিয়ে নিয়েছে তার দিকে চেয়েও দেখিনি। সত্যি কি নিষ্ঠুর আমি। ভাবতে ভাবতে বাড়ির ভেতর ঢুকে যায় তমজিৎ। কিছুক্ষণ পর গুনগুন করে গান গাইতে গাইতে ঘরে এসে ঢোকে সোনালি। আলমারি থেকে আরেকটা নতুন শাড়ি বের করে ভিজে পোশাক পরিবর্তন করে আয়নার সামনে এসে দাঁড়ায়। সোনালির চুল দিয়ে গড়িয়ে পড়া জল, সিঁথিতে লাগানো লাল সিঁদুর এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে তমজিৎ। হঠাৎ শিহরণ জাগে ওর সমস্ত শরীরে। আস্তে আস্তে এগিয়ে গিয়ে আদরে আদরে ভরিয়ে দেয় সোনালিকে। প্রথম স্পর্শে থমকে যায় সোনালি। বিয়ের এত দীর্ঘ সময় পর এই প্রথম স্বামীর ভালোবাসার স্পর্শ পায় সে। মণ্ডপে মাইকের আওয়াজে ভেসে আসছে পূজন মন্ত্র। অন্যদিকে পরিপূর্ণতা পেতে থাকে সোনালি আর তমজিতের সম্পর্ক। ভালোবাসার ঘোর যখন কাটল তখন বৃষ্টি থেমেছে, প্রকৃতি সেজেছে নতুন রঙে। ওরা দুজন গিয়ে দাঁড়ালো বারান্দায়। তমজিতের দুই বাহুর গণ্ডিতে নিজেকে ভীষণ নিরাপদ মনে করে সোনালি। বিজয়া দশমীর দিন হঠাৎ তমজিতের ফোনটা বেজে উঠতেই রিসিভ করে সে। হ্যালো, কে বলছেন? হ্যাঁ তমজিৎ, কেমন আছিস? কে বলতো? গলাটা চিনতে পারছিস না? এতদিনের বন্ধুর কথা ভুলে গেলি? ও অনুভব, তুই? হ্যাঁ রে, আমি। অনেক অভিমান জমেছিল তোর উপর, তাই এতদিন ফোন করা হয়নি। সোশ্যাল মিডিয়াতেও যোগাযোগ রাখিনি তোর সঙ্গে ইচ্ছে করে। সেদিন সত্যিই খুব অভিমান হয়েছিল রে, কিন্তু আজ বুঝেছি তোর সব দোষ ছিল না। সেদিন তোর উপর দিয়েও বয়ে গেছিল অনেকটা ঝড়। একবারও কেন আমায় বললি না জয়শ্রী চলে যাওয়ার কথা? কেন বললি না? সেদিন তোর স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেছিল। ভুল আমি করেছিলাম অনুভব। কয়েক বছরের প্রেমের জন্য 22 বছরের বন্ধুকে অবহেলা করেছিলাম। এতবার ফোন করেছিলি তুই, একবারও কেন ধরলাম না আমি? সেই গ্লানিবোধ থেকে আমি আজও মুক্তি পাইনি। ভুলে যা ভাই, যা হয়ে গেছে ভুলে যা। আমাদের কমন ফ্রেন্ড রক্তিমের থেকে সবটা শুনি আমি কয়েকদিন আগেই। জানতে পারি সেদিনকার তোর পরিস্থিতির কথা, জয়শ্রী চলে যাবার কথা। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি মনে হচ্ছে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। যে শুধু বিলাসিতার জন্য নিজের স্বাধীনতাকে বিকিয়ে দেয় তাকে আমি ভালোবাসিনি কোনোদিন। ছাড় সেসব কথা, তুই বল কবে আসবি তুই? আমি যাব, খুব তাড়াতাড়ি যাব। আমাদের চেনা কলকাতায় আমরা একসঙ্গে আবার ঘুরবো।
আমাদের কলেজ স্কোয়ারে আড্ডা, আমাদের চেনা ট্রাম লাইন, আমাদের হাওড়া ব্রিজ, কফি হাউস, কতবার হাতছানি দিয়ে ডেকেছে আমায় জানিস। কলকাতার উপরেও যে রাগ হয়েছিল খুব। মনে হয়েছিল যে শহর আমার মাকে কেড়ে নিয়েছে সেই শহরে পা রাখবো না। কিন্তু ভুলে গিয়েছিলাম কলকাতা তো শুধু কেড়ে নেয়নি, এই 27টা বছর দিয়েছেও তো অনেক কিছু। বাঁচতে শিখিয়েছে, তোর মতো বন্ধু দিয়েছে, আমার শৈশব, ছেলেবেলা, এমনকি যৌবন, সব তো ওই শহরটাতেই বন্দি। কতদিন আর আপন শহর, আপন বন্ধুর উপর অভিমান করে থাকা যায় বল? আমি যাবো রে, খুব শিগগিরই যাব। দুই পারে দুই বন্ধুর চোখ ভরে ওঠে জলে। আজ কারোর মনে আর কোনো অনুতাপ নেই। সোনালি আর তমজিৎ নতুন পোশাক পরে একসাথে বেরোয় প্রতিমা দর্শন করতে। শুধু প্রতিমা দর্শন বললে ভুল হবে, বলা ভালো কলকাতা দর্শন। নতুন অতিথিকে কলকাতার সাথে পরিচয় করিয়ে দেওয়া, সোনালিকে নিয়েই প্রথমবার ঘুরতে যাওয়া। সোনালির ছোট ছোট জেদ, ছোট ছোট আবদারের মধ্যে দিয়ে আরও একবার তমজিৎ খুঁজে পায় বেঁচে থাকার স্বাদ, খুঁজে পায় ভালোবাসার মানুষ। শুনছিলেন অন্তরা রাহা ভট্টাচার্যর গল্প নানা রঙের কলকাতা। গল্প পাঠে রাজদীপ, তমজিতের ভূমিকায় সৌম, অনুভব এবং জনৈক প্রতিবেশীর চরিত্রে তমাল, জয়শ্রী এবং গল্পের সূত্রধর আমি ইরাবতী। শব্দগ্রহণ এবং সমগ্র পরিচালনায় সৌম। পোস্টার ডিজাইন শঙ্খ। কেমন লাগলো এই সপ্তাহের গল্প কমেন্ট করে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আগামী সপ্তাহে এমনই এক গল্প নিয়ে হাজির হবে কাহিনীওয়ালা। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের সুরক্ষা বজায় রেখে পুজোর আনন্দে মেতে থাকুন।